This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একটা রায় আর মোটামুটি সেটাকে কেন্দ্র করেই দেখে মনে হচ্ছে বাংলায় বসন্ত এসে গেছে। সত্যি কথা বলতে কি, সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছে এই এসআইআর মামলাকে কেন্দ্র করে, তার পরিপ্রেক্ষিতে মোটামুটি তৃণমূল উচ্ছ্বসিত এবং দেখে মনে হচ্ছে জয় এসে গেছে, আবির খেলাটা জাস্ট বাকি। এবার ঘাসফুল শিবির এই যে সেলিব্রেশনের মোডে, সেটা নিয়ে লোকের বিভিন্ন বক্তব্য থাকতে পারে, কিন্তু সত্যি কথা বলুন তো, যা রায় হয়েছে তারপর তারা সেলিব্রেট করবে না কেন? প্রধান বিচারপতির বেঞ্চের রায়, সঙ্গে আবার বিচারপতি দীপঙ্কর দত্ত আর বিচারপতি জয়মাল্য বাগচি, মানে হুকুম আর হাকিম কোনোটাই তো আর নড়চড় হওয়ার জো নেই। আর তারপরে তৃণমূলের করা মামলাতেই রায়, যা যা অভিযোগ ছিল সব মেনে নিচ্ছে শীর্ষ আদালত। অর্থাৎ আজ উদযাপনেরই তো দিন। দুপুরে রায় বেরিয়ে গেছে, আর তারপর ওই বললাম আবির খেলা বাদ দিয়ে বাকি উচ্ছ্বাস প্রতিক্রিয়া সব দেখানো হয়ে গেছে। ভাবছেন তো, সব যদি দেখানো হয়ে গিয়ে থাকে তাহলে এখন কি বলছি, এই খবর হয়ে গিয়ে ওই আগে বলতো না খবর ঠোঙা হয়ে গেছে, প্রায় সেরকম দশা। তাহলে রাত 9টায় আর বলার কি আছে? আছে তো বটেই। আসলে কোর্টে কী হয়েছে সেটা বাংলার মানুষ শুনে ফেলেছেন, সেটা আমি জানি, কিন্তু তারপর কি হতে চলেছে সেটা নিয়ে লোকজনের মধ্যে একটা সংশয় আছে। সবাই, দুপক্ষই, বিজেপি, তৃণমূল, নির্বাচন কমিশন এবং সাধারণ মানুষ, সবাই একটু ধাঁধার মধ্যে আছে। কিন্তু তার আগে বলবো, কোর্টে একটা কিছু হয়েছে যা সকলের চোখ এড়িয়ে গেছে, সেটাও তো নজরে রাখার মতো বিষয়। আমরা এইরকম বিষয়গুলোকে একটু নজর রাখি, বুঝলেন তো? নজরে রাখলে যেটা সুবিধা হয়, একদম আসল নির্যাসটা পাওয়া যায়। দেখুন, নির্বাচন কমিশনের আইনজীবী আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজ কোর্টের মধ্যে একটা হাসি ঠাট্টায় মেতেছিলেন। সওয়াল জবাবে এক সময় ওই কমিশনের আইনজীবী কল্যাণের বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বলে ওঠেন যে, আপনি তো কালকের খবরের কাগজের রিপোর্টটা বলে দিচ্ছেন, এদিকে আমাদের খবর দেখুন মিডিয়া কভার করে না। মানে এটা নির্বাচন কমিশনের আইনজীবীর বক্তব্য। আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার উত্তরে বলেন যে তিনি ওই কমিশনের আইনজীবীর জন্য সবসময় মিষ্টি পিষ্টি আনেন, কিন্তু কমিশনের আইনজীবী তাকে কখনো নৈশ ভোজে ডাকেন না। তার মানে আজকের রায়টা এমনই ছিল যে কমিশনের আইনজীবী এতে কালকের হেডলাইন দেখতে পেয়েছেন, তাও আবার প্রধান বিচারপতির এজলাসে দাঁড়িয়ে। কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি গোটা বিষয়টায় জয় আসবেই এটা মোটামুটি ধরে রেখে দিয়েছেন আর কি। সুতরাং তিনি এই ব্যাপারটাকে, তাকে যে আমরা এই ভারতীয়দের মধ্যে একটা বিষয় আছে জানেন তো, প্রশংসা করা হলে আমরা বলি না না এরম না এরম না, একটু লজ্জা টজ্জা করি। ব্রিটিশরা এই সমস্ত করে না। আপনি কোনো ব্রিটিশকে যদি বলেন আপনাকে দেখতে খুব সুন্দর লাগছে, তিনি বলবেন তাই, হ্যাঁ থ্যাংক ইউ, অ্যাডমিট করে না। এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়েরও এই বক্তব্যের মধ্যে অ্যাডমিট করে দেওয়ার একটা বিষয় আছে, অর্থাৎ জয়টা তো হওয়ারই কথা। সুতরাং বুঝতেই পারছেন, কমিশনের আইনজীবী এবং যিনি মামলা করেছিলেন অর্থাৎ তৃণমূলের আইনজীবী, দুজনেই একই দৃষ্টিতে একই দিকে দেখছেন, এটা পরিষ্কার। অর্থাৎ এটাই হওয়ার কথা ছিল। কিন্তু তা সত্ত্বেও কমিশনের আইনজীবীর দূরদৃষ্টিটা খুব বেশি দূরে যাচ্ছে এটাও বলা যাচ্ছে না। তিনি তো বলেছেন ওই কালকের হেডলাইন, মানে মাত্র একদিন দূরের বিষয়কে তিনি দেখছেন। কিন্তু তৃণমূল আরও নির্দিষ্ট করে বললে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি তো 3 মাস পরে হেডলাইন দেখতে পাচ্ছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ ওই বারাসাতের কাছারি ময়দানের র্যাম্পে দাঁড়িয়ে আত্মবিশ্বাসের সঙ্গে কি ঘোষণা করেছেন জানেন? আজ কোর্টের লড়াইয়ে তারা বিজেপিকে হারিয়েছেন, এপ্রিলে ভোটের লড়াইয়েও তারা জিতে যাবে। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট তৃণমূলের দাবিকে মান্যতা দিয়ে বলেছে লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্ট রিলিজ করতে হবে। বিচারপতিরাও বলেছেন বিএলএ টুরা হিয়ারিং এ থাকবে। এর সাথে যারা হিয়ারিং এ যাচ্ছে তাদেরকে রসিদ দিতে হবে, অ্যাকনলেজমেন্ট দিতে হবে
বিজেপির এসআইআর এর খেলা শেষ। 1 কোটি মানুষকে বেছে বেছে যারা ভোটার তালিকা থেকে বাদ দেবো বলেছিল, এই জয় মামাটি মানুষের, এই জয় খেটে খাওয়া মানুষের, এই জয় বাংলার। আমাদের মৌলিক অধিকার, ভোটাধিকার কেড়ে নিতে চেয়েছে, তাদের দু গালে দুটো কষিয়ে থাপ্পড় মেরেছে দেশের সর্বোচ্চ আদালত। তাহলে কার ক্ষমতা বেশি, মোদিজি? 10 কোটি মানুষ না বিজেপির জমিদার? বহিরাগত জল্লাদ না খেটে খাওয়া মানুষ? আজকে কোর্টে হারালাম, এপ্রিলে ভোটে হারাবো, তৈরি থাকো। কোথাও গিয়ে মনে হচ্ছে না গলার স্বরে একটা স্বস্তির ছাপ? হওয়ারই তো কথা, কারণ তাদের করা মামলায় তারা জিতেছেন, এই অবধি তো ঠিক আছে, কিন্তু এই স্বস্তিটা কেন? তাহলে কি এই এসআইআরটা তিনি কোথাও গিয়ে ধরে নিচ্ছিলেন যে গোটা বিষয়টা বিজেপির দিকেই গোটা ব্যাপারটাকে টেনে নিয়ে যাচ্ছিল? এই সংশয়টা, এই শঙ্কাটা মনের মধ্যে তার মানে ছিল। ওই জন্যই তো তিনি এখন মনে করছেন যে আজকের এই জয়টা তার একটা বিরাট স্বস্তির বিষয়। দেখুন, এমনিতে ভোট প্রচারে নির্দল প্রার্থীও দাবি করেন যে তিনিই জিতবেন, আর অভিষেকের এই রণসংকল্পের স্লোগানই তো হচ্ছে আবার জিতবে বাংলা। তাই যে জেলাতেই যাচ্ছেন সেখানেই বিরোধী শূন্য জয়ের একটা টার্গেট করে দিচ্ছেন। কিন্তু তারপরেও আজকের এই যে বক্তব্যটা, এই যে জয়ের একটা আগাম ঘোষণা, এটা কিন্তু এটা অন্যরকম মানে এটার মধ্যে বাকিটা ওই নিয়ম মানার মতো ব্যাপার আর কি, যে অন্যান্য জায়গায় যতগুলো জায়গায় বলেছেন, যা বলেছেন সেগুলোর মধ্যে ওই একটা যেরকম নিয়ম মেনে বলতে হয়। ভোট প্রচারে গেলে ভোটের আগে কে আর বলবেন হারবো, সুতরাং তিনি জেতার কথা বলার কথা বলেছেন, এরকম একটা ভাব থাকে। কিন্তু আজকেরটার মধ্যে একটা আত্মবিশ্বাসের যোগ আছে। কারণ কি জানেন? কারণ এটা পড়ে পাওয়া 14 আনা নয়। সুপ্রিম কোর্টে এসআইআর এর বিরুদ্ধে মামলা করে জয় ছিনিয়ে নিয়ে এসছে তৃণমূল কংগ্রেস, এবং এই রায়ের যে নড়চড় হওয়ার জো নেই, এটা তাদের কাছে একটা বাড়তি বুস্ট, অক্সিজেন। কেন? দেখুন, 12টা রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চলে একসঙ্গে এসআইআর হচ্ছে। এবার ইন্ডিয়া ঐক্যের দলগুলোর মধ্যে একমাত্র তৃণমূলই এই সুপ্রিম কোর্টে লড়াই করে কমিশনকে হারিয়ে দিয়েছে। তৃণমূলের যা অভিযোগ ছিল একেবারে লাইনে সেগুলো মেনে নিয়ে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। যেরকম লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে যাদের শুনানিতে ডাকা হচ্ছে তাদের তালিকা টাঙাতে হবে, পঞ্চায়েত আর ব্লক অফিসগুলোতেও শুনানি করতে হবে, বিএলএরাও ওই ভোটারের অনুমোদন সাপেক্ষে শুনানিতে থাকতে পারবেন, নথি জমা দিয়ে রসিদ নিতে হবে, এবং যাকে শুনানিতে ডাকা হবে তাকে আত্মপক্ষ সমর্থন করার একটা সুযোগ দিতে হবে। এবার খেয়াল করে দেখুন, এই দাবিগুলোই তো তৃণমূল কংগ্রেস এতদিন জানিয়েছিল। সুপ্রিম কোর্ট তার প্রত্যেকটা দাবি মেনে নিয়ে তারপরে এই রায় দিয়েছে। কিন্তু এরকমভাবে তাদের সপক্ষে সব রায়টা যাবে, এতটা তাদের অক্ষরে অক্ষরে দাবিগুলোকে সুপ্রিম কোর্ট মেনে নেবে, এটা কি তৃণমূল ভাবতে পেরেছিল? না এটা বিজেপি আশা করেছি। গণতন্ত্রকে বাঁচান, আমরা আপনার হেফাজতে। শনিবার জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের উদ্বোধনে সরাসরি আহ্বান ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। My request would be to my Chief Justice, to all the judges, that please see, our constitution must be protected from disaster. Our democracy must be protected from the disaster. We are under your custody, and constitution, you are the guardian of the constitution. You are nobody super than you. আহ্বান ছিল দেশের প্রধান বিচারপতির প্রতি। ঠিক দুদিনের মাথায় সুপ্রিম কোর্টেই আইনি যুদ্ধে জয় হলো তৃণমূল কংগ্রেসের। সোশ্যাল মিডিয়ায় সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোর্টের রায় যেন ভোটের যুদ্ধে জিতে যাওয়ার উপযুক্ত অক্সিজেন পেয়ে গিয়েছেন তাঁরা। 250-র বেশি আসন পেয়ে তৃণমূল জিতবে, আর 50-এর নিচে বিজেপিকে নামাবো। আগামী দিন পরিবর্তন হবে দেশের প্রধানমন্ত্রীর, কথা দিলাম, বাংলার মাটিতে এনে জয় বাংলা বলাবো। কি রয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে?
লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশের নির্দেশ, পঞ্চায়েত অফিস ব্লক অফিসে তালিকা টাঙানোর নির্দেশ, লিস্ট প্রকাশের পর 10 দিন পর্যন্ত আপত্তি জানানো যাবে। লিস্ট পাবলিশ করার পর 3 দিনের মধ্যে নোটিশ যাবে এবং তার থেকে 10 দিনের মধ্যে হিয়ারিং কনক্লুড করতে হবে। শুনানিতে ডাক পাওয়ারা প্রতিনিধি নিয়োগ করতে পারবেন। প্রতিনিধি হিসেবে নিয়োগ করা যাবে বিএলএদের। পঞ্চায়েত অফিস ব্লক অফিসে শুনানি হবে। শুনানিতে পর্যাপ্ত আধিকারিক দিতে হবে। কমিশনের জারি করার নির্দেশ মানতে হবে। নথি জমা নিলে রসিদ দিতে হবে। শুধু নথি যাচাই নয়, শুনতে হবে বক্তব্যও। ডিজিপিকে আইন শৃঙ্খলা সুনিশ্চিত করার নির্দেশ। যে কোনো ইলেক্টর যার নাম রয়েছে হিয়ারিংয়ে ডাকবে, হি ক্যান টেক দি অ্যাসিস্ট্যান্স অফ এনিওয়ান। লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্ট বের করবে। আজকে সুপ্রিম কোর্ট যা করেছে তাকে বলে কমিশনের গালে গালে সুপ্রিম কোর্ট দিয়েছে তালে তালে। এর থেকেও একটু শিক্ষা নেওয়া উচিত এদের। বিজেপির কথায়, বিজেপির রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই দলদাস ইলেকশন কমিশন। খেলা তো হবে এপ্রিলে, দেখা যাবে কে খেলবে। 58 লক্ষ বাদ গেছে, তো হিয়ারিং তো এখনো শেষ হয়নি। শুনানির ঘরে বিএলএদের অবস্থান কি? এসআইআর প্রক্রিয়ার আবহাওয়াটা বদলে দিতে পারে? কৌতূহলী রাজনৈতিক মহল। দেখুন, এই রাজনীতির এই যে বক্তব্য এবং বিবরণ এরকম করে বর্ণনা করা, সেগুলোর মাধ্যমে কি অদ্ভুত অদ্ভুত কিছু জিনিস হয় জানেন তো, এবং কাকতালীয়ভাবে অনেকগুলো জিনিস হয়েও যায়। এই যে ধরুন এসআইআরটা একটা সাংবিধানিক প্রক্রিয়া, নির্বাচন কমিশন করেন। এবার নির্বাচন কমিশন করছেন বলেই, যেহেতু কেন্দ্রীয় নির্বাচন কমিশন গোটা বিষয়টা দেখাশোনা করেন, তৃণমূল তাকে দেখে দিচ্ছে কেন্দ্রের বলে, অর্থাৎ বিজেপির বলে। বিজেপি এবং নির্বাচন কমিশন এই দুটোকে তারা সমার্থক করে দিয়েছে এবং লোকজনের কাছে সেটাকে তুলে ধরেছে। এর কারণ কি? কারণ এটা তো ঘটনা। এমনিতে এসআইআর যখন 2002 সালেও হয়েছিল, লোকজন গেছিলেন, তারা নামটাম নিয়ে চলে গেছিলেন। কেউ এটা জানতেও পারেনি যে এরকম কিছু এটা হচ্ছে আর কি, হয়ে গেছিল। কোথাও হয়রানির বিষয় ছিল না, কোথাও আশঙ্কা ছিল না। কিন্তু এবার গোড়ার থেকেই নির্বাচন কমিশন জবের থেকেই ওই এসআইআরের কথা ঘোষণা করেছে, এবং তাও এখানে না, বিহারে। তখন থেকেই তো সমস্ত রাজনৈতিক দলগুলো তারা যে পরিমাণ চিৎকার চেঁচামেচি শুরু করেছিলেন এবং একে অন্যের দিকে এই এসআইআর নিয়ে তোপ দাগতে শুরু করেছিলেন, তার থেকেই তো এসআইআর সম্পর্কে একটা কিছু হচ্ছে এরকম ভাব মানুষজনের মধ্যে তৈরি হয়ে গেছিল। এবার সেটা যখন বিহার ক্রস করে, বিহারে দেখুন অত কিছু হওয়ার পরেও, কেন্দ্রীয় স্তরে রাহুল গান্ধী প্রচুর বক্তব্য রাখার পরেও বিশেষ কিছু হয়নি। কিন্তু তারপরে যখন সেটা বাংলায় পা রাখলো, বাংলায় পা রাখার আগের থেকেই দুদল দুটো বক্তব্য মানুষজনের মধ্যে গেঁথে দিয়েছিলেন, এবং দুটোরই নির্যাস ছিল কি, নাম বাদ যাবে। এবার নাম কাদের বাদ যাবে? ভোটারদের, যাদের ভোটার তালিকায় নাম রয়েছে তাদের। ভোটার তালিকায় কাদের নাম আছে? সাধারণ মানুষের। কারণ ভোটার তালিকায় তো ওইভাবে থাকে না, এ বিজেপি, এ তৃণমূল, এ সিপিআইএম, এ কংগ্রেস, এ আইএসএফ, এসব থাকে না। সুতরাং সাধারণ মানুষের নাম বাদ যাবে, এইটা ছিল বক্তব্যের নির্যাস। বিজেপি বলছিল নাম বাদ যাবে, অনুপ্রবেশকারীরা যারা আছেন, যাদের অবৈধ, তাদের নাম বাদ যাবে। আর তৃণমূল বলছিল বিজেপি ওই সংখ্যালঘু এবং যাদের নাম মনে করবে তৃণমূলের দিকে আছে তাদের নাম বাদ যাবে, এরকমই রটিয়ে দেওয়া হয়েছিল। প্রচারটা কিন্তু মোটের ওপর এটা ছিল। সুতরাং আপনি, আমি, সাধারণ মানুষ, সবার ভেতরে ভেতরে একটু একটু কি শঙ্কা তৈরি হয়নি? হয়েছিল তো, নামটা বাদ যাবে না তো। ওইখান থেকে আশঙ্কার সূত্রপাত। তারপর যত সময় বেরিয়েছে নির্বাচন কমিশন তাদের কল্যাণে, খেয়াল করে দেখুন, মানুষজন কিন্তু ব্যতিব্যস্ত হয়েছেন, এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। এবং নির্বাচন কমিশনের যে কারণটার জন্য সব থেকে বেশি মানুষজন ব্যতিব্যস্ত হয়েছেন, সেটা সম্পর্কেও সুপ্রিম কোর্ট আজকে বলেছেন যে কোনো রকম মৌখিক নির্দেশ চলবে না, যা হবে সব সার্কুলার দিয়ে করতে হবে, তবে সেটা নির্দেশ বলে মানা হবে। খেয়াল করে দেখুন, এই নির্বাচন কমিশন একাধিক নির্দেশ বারবার চেঞ্জ করায় কিন্তু জটিলতা বেড়েছে এবং হয়রানির জায়গাটা বেড়েছে। ফলে মানুষের মধ্যে শঙ্কাটা বেড়েছে এবং সহজেই বিজেপির স্বার্থ চরিতার্থ করার জন্য সাধারণ মানুষকে হয়রান করা হচ্ছে, এই বক্তব্যটা তৃণমূলের প্রচার করা সুবিধা হয়ে গেছে। এবার উল্টো দিক থেকে দেখুন,
এই জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চের উদ্বোধনের সময় ওই প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতিদের সামনে বিচার ব্যবস্থা যাতে সাধারণ মানুষের পক্ষে থাকে, যেন তারা ন্যায্য বিচার পান, এরকম একটা আবেদন করলেন মুখ্যমন্ত্রী। এবং ঘটনাচক্রে আজকেই সুপ্রিম কোর্টের রায়টা তাদের পক্ষে গেল। এটা দেখে আবার লোকজন হয়রান হয়ে যাবেন। আসলে বিভিন্ন জিনিস, কিছু কিছু জিনিস কাকতালীয়ভাবে হয়তো ঘটে যায়, কিন্তু লোকের কাছে তো ওই পরপর যা যা ঘটে সেগুলো ওই সিনেমার মতো লাগে, একটার সাথে আরেকটা সম্পর্কযুক্ত। তো এবার এইটার মোদ্দা কথাটা হচ্ছে যে একটা রাজনৈতিক টানাপোড়েন কিন্তু এরকম একটা নিরপেক্ষ জায়গা সম্পর্কে শুরুর থেকেই ছিল। সে নির্বাচন কমিশনের সম্পর্কেও ছিল, আদালতের সম্পর্কেও রয়েছে। এর বাইরে কেউ বেরোতে পারছেন না। এবার এসআইআরে যারা গেছেন তারা জানেন যে শুনানি কেন্দ্রের ভেতরে বিএলও থাকেন, সহকারী বিএলও থাকলে থাকতে পারেন, কিন্তু রাজনৈতিক দলের প্রতিনিধিরা তারা থাকতে পারেন না। এবার থেকে তারা থাকতে পারবেন। লজিক্যাল ডিসক্রিপেন্সি, যেরকম তথ্য বিচ্যুতি, নামের বানান না মেলা, এই ধরনের ক্ষেত্রে এবার ভোটারের উকিল হিসেবে বিএলএ মানে পার্টির লোক থাকতে পারবেন। আর শুধু তো তাই নয়, ধরুন ভোটার গেলেন না শুনানিতে, তার সই করা কিংবা আঙুলের ছাপ দেওয়া চিঠি নিয়ে বিএলএরা যেতে পারবেন। এবার বিএলএরা কারা? সংশ্লিষ্ট বুথে পার্টির যে এজেন্ট থাকে তাদেরই বিএলএ বলে। এবার তৃণমূলের সব বুথেই বিএলএ রয়েছেন। ওই তৃণমূলের বুথ স্তরে প্রায় সব মিলিয়ে ৭৭-৮০ হাজার এজেন্ট রয়েছেন। এবার সেখানে বিজেপির বিএলএ রয়েছেন ৬০,০০০-এর কাছাকাছি। এবার সেদিক দিয়ে দেখতে গেলে তৃণমূল হয়তো এগিয়ে রয়েছে, কিন্তু সেটা বিষয় না। বিষয়টা হচ্ছে এর বাইরেও তো অন্যান্য পার্টিগুলোরও বিএলএ রয়েছে। এক বুথে কি দুই পার্টির বিএলএ থাকতে পারবেন না? এই জায়গাটাই হচ্ছে সব থেকে ইন্টারেস্টিং। এই গোটা রায়টার মধ্যে না দুটো পার্ট আছে, জানেন তো। একটা যেটা এই যে পয়েন্টগুলোকে সুপ্রিম কোর্ট চিহ্নিত করে বলে দিয়েছে, সেই জিনিসগুলো প্রত্যেকটাই তো হওয়া উচিত। একজন ভোটারের তার নাম সম্পর্কে যদি কোনো সংশয় থাকে, তাকে যদি অবৈধ বা সংশয়াচ্ছন্ন ভোটার হিসেবে ঘোষণা করা হয়, শুনানিতে ডাকা হয়, তাহলে তার জানা উচিত আগের থেকে কে চিঠি পাচ্ছেন, তার বদলে একজন সর্বজন গ্রাহ্য একটা তালিকা প্রকাশিত হওয়া উচিত এবং তাতে জানিয়ে দেওয়া উচিত কী কারণে তার নামটা নিয়ে সংশয় দেখা দিয়েছে। এটা এতদিন ছিল না, এটাই বলেছেন। এবং তার পরিপ্রেক্ষিতে বাকি যে জায়গাগুলো, অর্থাৎ তার নিজের বক্তব্য দেওয়ার একটা সুযোগ, এই বিষয়গুলোকে সুপ্রিম কোর্ট নির্দিষ্ট করে দিয়েছে। এগুলোই তো হওয়ার কথা। আর ফাঁসির আসামিও তো একটা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পান। এবং সবথেকে বড় কথা, যাতে কোনো রকমভাবে হেনস্থা হওয়ার ব্যাপারটা না থাকে, হয়রানি হচ্ছে এটা যেন মনে না হয় এই ভোটারদের, সেটাও নিশ্চিত করা হয়েছে এই রায়টায়। অর্থাৎ এটা একটা দিক। এবার বাকি জায়গাটা সেটা হচ্ছে বিএলএ কেন্দ্রিক। আর এখানেই সব থেকে ইন্টারেস্টিং পয়েন্টটা, এই যে বিএলএরা কারোর প্রতিনিধি হিসেবে যেতে পারবেন বা ভেতরে থাকতে পারবেন। এক বুথে কি দুই পার্টির বিএলএ থাকতে পারবেন না? পারবেন না। যাকে ভোটার নিজের প্রতিনিধি হিসেবে চিহ্নিত করে দেবেন কেবলমাত্র তিনিই থাকতে পারবেন। তাহলে এক্ষেত্রেও দুটো কারণে তৃণমূলের বিএলএরা বেশি সুযোগ পাবেন। এবার দুটো কারণের মধ্যে কারণগুলো কিন্তু খুব বাস্তবসম্মত। এই যে টোটাল সংখ্যা বললাম, একদিকে ৭৭-৮০ হাজার আর একদিকে ৬০,০০০-এর ওপর, এই যে মাঝখানের যে ডিফারেন্সটা, বাকি পার্টির বিএলএরাও রয়েছেন, কিন্তু মোটের ওপর যদি এই দুটো পার্টিকে যুযুদার বলে ধরে নেন, এটা বললে অবশ্য বামেরা বলবেন বা কংগ্রেস বলবে, আবার সেই বাইনারির ধারণা তৈরি হয়ে যাচ্ছে। কিন্তু যেটা বাস্তব সেটাই বাস্তব আর কি। তো এই যে জায়গাটা, এই ২০,০০০-এর মতো যে ডিফারেন্সটা, এটাকে তো ধরে নিচ্ছি যে অন্য পার্টির বিএলএদের দিয়ে কিছুটা মেটানো যেতে পারে, কিন্তু বাকি জায়গায় তো অটোমেটিক্যালি তৃণমূলের বিএলএরাই সুবিধে পাবেন। এটা হচ্ছে প্রথম কারণ বিএলএদের বেশি, তৃণমূলের বিএলএদের বেশি থাকার ক্ষেত্রে। দ্বিতীয় কারণটা কি? এমনিতেই তো দেখেছেন যে কে আর যেচে অন্য পার্টির বিএলএকে ডেকে নিজের রাজনৈতিক পরিচয়টা সবার সামনে প্রকাশ করে দেবে। যার মনে একটু সংশয় রয়েছেন, দেখবেন আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু সবাই বেরিয়ে এসে বলেন না যে আমি কাকে ভোট দিলাম।
স্বাভাবিক, এটা আপনার ব্যক্তিগত বিষয়, আপনি কাকে ভোট দেবেন সেটা আপনার পছন্দ, সেটা জনসমক্ষে বিরাট করে ঘোষণা কাউকে করতে দেখেছেন? আজকাল লোকে পৃথিবীর সব কিছু ওই সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করে দেয়, কিন্তু কখনো দেখেছেন ভোট দিয়ে বেরিয়ে সবাই এইরকম আঙুলের ছাপ দেওয়া, আমার হাতে কালির দাগ রয়েছে, এই ছবি পোস্ট করে, কিন্তু কোথাও লেখে বিজেপিকে ভোট দিয়ে এলাম বা তৃণমূলকে ভোট দিয়ে এলাম? কেউ লেখেন না। এটা তার ব্যক্তিগত বিষয়, গোপনীয় বিষয়। কিন্তু যে মুহূর্তে আপনি কোনো একজন বিএলএকে নির্দিষ্ট করে দেবেন আপনার হয়ে যাওয়ার জন্য, সেই মুহূর্তেই তো আপনার পলিটিক্যাল আইডেন্টিটিটা পরিষ্কার হয়ে যাবে। এবং এক্ষেত্রে হয়তো ভোটাররা সব সময় ওই দেখবেন, আমি এটা দেখেছি, এটা খুব স্বাভাবিক জিনিস, ওই যে ভোটারদের স্লিপ দেওয়া হয় না ভোটের সময়, এই স্লিপগুলো নিয়ে ভেতরে যাওয়াটাও সবসময় অ্যালাউড না, কিন্তু দেখবেন লোকজন হয়তো তিনি অন্য কোনো পার্টির সমর্থক বা অন্য কোনো পার্টিকে ভোট দেবেন ঠিক করেছেন, নিয়ে যাওয়ার সময় তিনি শাসক দলের স্লিপটা নিয়ে যান। স্লিপ তো নিয়ে গেলেন, তো ভেতরে গিয়ে কী করবেন সে তো করবেন, কিন্তু তার আগে নিজেকে ওই শাসক বিরোধী বলে চিহ্নিত করার রিস্কটা সচরাচর কেউ নেয় না। ভোটের পর কি হবে সেটা তো মাথায় রাখতে হয়। তো এক্ষেত্রেও সেরকম অন্য একটা দলের ভোটারদের কেউ নিয়ে, ও বিএলএদের কেউ প্রতিনিধি করে পাঠানোর খুব বেশি চান্স নেবেন না। আর তৃতীয়ত, এই ডাক পাওয়া ভোটারদের একটা ঝাপসা ধারণা আছে, বিজেপি বেশি নাম বাদ দেওয়ার চেষ্টা করছে যেহেতু তৃণমূল বলেছে, এবং ভোট জবের থেকে এসআইআর শুরু হয়েছে এবং জবের থেকে এই ভোটারদের সমীক্ষাটা শুরু হয়েছে, এই তৃণমূলই কিন্তু ক্যাম্প করে বেশি সংখ্যক মানুষের ওই ফর্ম ভরতে সাহায্য করেছে। সুতরাং ওখান থেকে একটা, এই ক্ষেত্রে অন্তত তৃণমূলের ওই বিএলএদের ওপর একটা ভরসা বা নির্ভরতা তৈরি হয়ে গিয়ে থাকতে পারে। এই জায়গাটাতেই হয়তো ধরে নেওয়া যেতে পারে যে তৃণমূলের বিএলএই ওই ভোটারের প্রতিনিধি হিসেবে বেশি পৌঁছবেন। তার মানে শুনানির ঘরগুলো কিন্তু এবার থেকে কার্যত ওই ভোট কেন্দ্রের বুথ হয়ে যাচ্ছে, মানে এবার শুনানিতেই মিনি ভোট হয়ে যাচ্ছে বলে ধরে নেওয়া যায় কি? দেখুন, এইভাবে যদি গোটা বিষয়টা কেউ বিশ্লেষণ করতে চান তাহলে সত্যি আর ওই ওপিনিয়ন পোল করার দরকার পড়বে না, কারণ সাংগঠনিক দিক দিয়ে অনেক এগিয়ে থেকেও 2011 সালে বামেদের হারটা কি ভুলে গেলেন? তাই 6 কোটি ভোটার বিনা বাধায় উতরে গেছেন এই যে জায়গাটায়, কারণ মোট 7.5 কোটির মধ্যে 6 কোটি তো বৈধ ভোটার বলে চিহ্নিত হয়েছেন, তাদের এই সমস্ত হয়রানি নেই। বাকিরা শুনানির পর কী হবেন দেখা যাবে। তাদের সিংহভাগ, এই যে যাদের শুনানিতে ডাকা হয়েছে 1 কোটির মতো, তাদের সিংহভাগ কী ভাবছেন সেটা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এবং এই সংশয়ের ক্ষেত্রে আমরা যদি ধরেও নিই যাদের সম্পর্কে সংশয় দেখা দিয়েছে তাদের মধ্যে একটু গণ্ডগোল কিছু থাকলেও থাকতে পারে, তাহলে তাদের মতামতটা ধরে এক্ষেত্রে অন্তত একটা সিদ্ধান্তে পৌঁছে যাওয়াটা খুব বুদ্ধিমানের কাজ হবে না। তবে হ্যাঁ, মানুষের হয়রানির বিষয়টাকে তৃণমূল যে সফলভাবে ইস্যু করতে পেরেছে এটা নিয়ে কোনো সংশয় নেই। এবং ওই যে বললাম, জাতীয় নির্বাচন কমিশনও এ ব্যাপারে তৃণমূলকে যথেষ্ট সাহায্য করেছে। ওই এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর পদে পদে নির্দেশ বদল হয়েছে, কোনো রকম সার্কুলার ছাড়াই বারবার হোয়াটসঅ্যাপে নির্দেশ এসছে। ওই বললাম, যার জন্য সুপ্রিম কোর্টকে এবার নির্দেশ দিতে হচ্ছে সার্কুলার জারি করলে তবে হবে, কিন্তু সেটা তো এখন হয়রানি যাওয়ার সে তো হয়ে গেছে। বারবার নির্দেশ বদলে যে মানুষের হয়রানি হয়েছে এটাকে তো অস্বীকার করার কোনো উপায় নেই। এবং এগুলোর ক্ষেত্রে আবার বলছি, ওই তৃণমূল তাদের প্রচারের দক্ষতায় এটা কিন্তু মানুষকে বুঝিয়ে, মানে অন্তত গ্রামাঞ্চলে বহু মানুষকে বুঝিয়ে দিতে সক্ষম হয়েছে যেগুলো সব বিজেপির জন্য হয়েছে, কারণ বিজেপি আর নির্বাচন কমিশন সমর্থক। এবার কীরকমভাবে হয়রান হয়েছে এই প্রামাণ্য নথির ক্ষেত্রেই দেখুন। নাগরিকত্বের প্রমাণ হিসেবে যে 13টা নথির কথা ওই বিজ্ঞাপন দিয়ে টিয়ে বলা হয়েছিল, আপনারা দেখেছেন, সবাইকেই তো তড়িঘড়ি ওগুলোকে আগে সবার আগে দেখতে হয়েছিল। তার মধ্যে 5 নম্বরে কি ছিল মনে করুন তো, ম্যাট্রিকুলেশন পাসের সার্টিফিকেট। সারা দেশে ওই নথিটাই নেওয়া হচ্ছে, কারণ ওটার মধ্যে 2টো জিনিস থাকে, নাম, বাবার নাম, এবং তার সঙ্গে সঙ্গে তাদের ডেট অফ বার্থ। এবার আমাদের রাজ্যে চালু রীতি হলো মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে নথি হিসেবে গ্রহণ করা।
এটা আমাদের এখানে কেন মাধ্যমিকের অ্যাডমিট কার্ডেই এই সমস্ত বিষয়গুলো লেখা থাকে। প্রথম কমিশনও তো সেটাকেই গ্রহণ করেছে, কারণ সেটাই তাদের প্রাথমিকভাবে নির্দেশ ছিল ওই বিএলএদের কাছে। তারপর হঠাৎ এখন কমিশন জানিয়ে দিল যে অ্যাডমিট কার্ডটা নেওয়া হবে না, ওই সার্টিফিকেটে দিতে হবে। এবার খেয়াল করে দেখুন, ইতিমধ্যেই যে সমস্ত ভোটার শুনানিতে অ্যাডমিট কার্ড দিয়ে এসছেন তাদের কি হবে? তাদের ফের শুনানি হবে, মানে একদিন গেছে আবার একদিন যাবে। এটা হয়রানি না? এবং দ্বিতীয়ত এটার ক্ষেত্রে একটা বিষয় রয়েছে, যারা মাধ্যমিকটা পাশ করেননি তাদের কি হবে? তাদের এখন অন্য নথি খুঁজতে হবে, ফলে তারা যে ক্ষিপ্ত হবেন এটাই তো স্বাভাবিক। এবার এটা হলো কেন? আমার সাথে একজন বিএলওর কথা হচ্ছিল, তার সব মিলিয়ে 700 জনের মতো শুনানিতে ডেকেছিলেন তিনি। তার মধ্যে 500-600 জনই, 550 মতো তারা ওই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিয়েছেন। এবার ওই অতজন 550 লোককে তার ফের ডেকে পাঠাতে হচ্ছে শুনানির জন্য। তারা ক্ষিপ্ত হবেন না? এবার যত তারা রিয়্যাক্ট করবেন তার প্রভাব তো বাকিদের ওপর গিয়ে পড়বে। তারা সবাই ভাববেন ইচ্ছাকৃতভাবে হয়রানি করা হচ্ছে, কোনো মানে হয় এটার? দেখুন, কমিশনের সিদ্ধান্ত বদলে ভোটারকে বারবার এই শুনানিতে অপরাধীর মতো হাজির হতে হবে কেন? এটা তো বাস্তব ঘটনা। এই যাবতীয় সাংবিধানিক বিষয়গুলো, এগুলো তো সাধারণ মানুষকে সাহায্য করার জন্য, তাদের হয়রান করার জন্য তো নয়, তাদের হেনস্থা করার জন্য তো নয়। তৃণমূলের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি মাঝখান থেকে দাবি করেছেন যে সুপ্রিম কোর্ট নাকি অ্যাডমিট কার্ডকেও নথি হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছে। এবার তাই যদি হয়, এটার নির্দেশিকাটা পাওয়া দরকার। যদি পেয়ে যাই এবং তাতে যদি এরকম কথা লেখা থাকে, তাহলে একদিকে বহু ভোটার হয়রানির হাত থেকে বাঁচবে, এটা যেরকম সত্যি, তেমনি ইতিমধ্যেই যাদের আবার ওই ডেকে পাঠানো হয়েছে সেই কাজটাও তো বিএলওদের করতে হচ্ছে, তাদের তো সময় নষ্ট হয়েছে, তারাও তো কোথাও গিয়ে হেনস্থা হচ্ছেন, তাই না? তাদের বেকার খাটনি হচ্ছে। তো এগুলো তো ম্যান পাওয়ার ওয়েস্টেজ, সাধারণ মানুষের শক্তি ক্ষয়, তাই তো? ফলে এক্ষেত্রেও যাবতীয় ব্যাপারে এই যে হেনস্থা, এর দায়টা তৃণমূল যদি বিজেপির ওপর চাপাতে পারে তাহলে সুবিধাটা তারাই পাবে। ওরা বলছিল যে এই যে অ্যাডমিট কার্ড মাধ্যমিক পরীক্ষা, যে অ্যাডমিট কার্ড ডেট অফ বার্থ আছে সেটা নেওয়া হবে না। সেটা আমি বলেছি যে পশ্চিমবাংলাতে এটা নেই। পশ্চিমবাংলায় অ্যাডমিট কার্ডের মধ্যেই নাম্বার রয়েছে, কোনো সার্টিফিকেটে ডেট অফ বার্থ থাকে না। অ্যান্ড দি জাজেস হ্যাভ এগ্রিড টু। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যদি মমতা ব্যানার্জির দেখেন, তাহলে তো আপনি সেই অনুযায়ী আপনি কখনোই এসআইআর করতে পারবেন না। না, উনি একসাথে MA BA LLB MBBSটা করেননি না? আচ্ছা, তাহলে MBBSটা বাদ, এগুলো তো একসাথে উনি করেছিলেন। আপনি কোন অ্যাডমিট কার্ডের বলে সেটাকে করবেন বলুন? দেবাশিসের কাছে শুধু মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটাই রয়েছে, কারণ ও পরীক্ষা দিতে পারে। যমজ ভাই ছোট, আর বড় ভাই মাধ্যমিক পরীক্ষা ফার্স্ট ডিভিশন পেয়ে আমার সাথে পাশ করেছে। যেহেতু বড় ভাইয়ের সার্টিফিকেট আছে তাই বড় ভাই ভারতীয় বৈধ নাগরিক, আর ছোট ভাইয়ের যেহেতু অ্যাডমিট কার্ড আছে সে রোহিঙ্গা অনুপ্রবেশকারী। এই অসভ্যতাম নির্বাচন কমিশন করবে আর মেনে নেবো বাংলার মানুষ? দেখুন, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যেরকম জন্ম তারিখ লেখা থাকে, মাধ্যমিকের সার্টিফিকেটেও জন্ম তারিখ লেখা থাকে, কিন্তু প্রশ্ন হচ্ছে কোনো বাংলাদেশি ছাত্র যদি মাধ্যমিকটা দিয়ে থাকেন তাহলে তার সার্টিফিকেটে কি বাংলাদেশি নাগরিক এটা মেনশন করা থাকবে? এটা তো হয়, এখানে তো লোকজন ঢুকে পড়ে নথি টথি তৈরি করে ফেলছেন, এটা তো দেখা গেছে। এবার তাদের যদি 2002-এ নাম না থাকে, এখন যদি নাম তোলেন এবং যদি এখন খোঁজ করতে গিয়ে তার ওই নথিপত্র চান, তাহলে মাধ্যমিকের সার্টিফিকেট দেখিয়েই তো তারা নিশ্চিন্তে পাশ হয়ে যাবে। মানে পশ্চিমবঙ্গের মাধ্যমিক পাশ করা বাংলাদেশিদের হাতে কিন্তু এই কমিশনের নির্দিষ্ট করা 12টা নথির একটা থেকেই যাচ্ছে। আশা করা যায় এক্ষেত্রে সঠিক ছাঁকনি কমিশনের হাতে রয়েছে। আরেকটা সমস্যা, শুনানি কেন্দ্রে ভোটারের কাছে নিয়ে যেতে ওই যে নির্দেশটা দিয়েছে, অর্থাৎ শুনানি কেন্দ্র ভোটারকে এতদিন ধরে নির্দেশ কি দেওয়া হচ্ছিল, ভোটারকে খুঁজে পেতে এবং ওই শুনানি কেন্দ্রগুলোতে যেতে হবে, এবং শুনানি কেন্দ্রগুলো বহু ক্ষেত্রেই কিন্তু ওই ভোটারের থেকে বেশ খানিকটা দূরে ছিল। কারণ যেহেতু নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে, তাড়াহুড়ো আছে এবং একটা অপ্রতুল একটা সংখ্যক অফিসার রয়েছে,
ফলে একই জায়গায় পুরো জিনিসটা করার চেষ্টা করেছে নির্বাচন কমিশন। বহু ক্ষেত্রেই কিন্তু লোকজনকে অনেকটা দূরে যেতে হচ্ছে। এবার সেটাই বদলে দিয়ে উল্টো করে দিয়েছে আর কি, মানে ভোটার শুনানি কেন্দ্রে যাওয়ার বদলে শুনানি কেন্দ্রকে ভোটারের কাছে নিয়ে যেতে নির্দেশ দিয়েছে কমিশন। ব্লক আর পঞ্চায়েত অফিসগুলোতে শুনানি করার নির্দেশ দিয়েছে। এবার এক একটা কেন্দ্রে বিএলও আর নথি যাচাইয়ের আধিকারিক মিলিয়ে প্রায় 10 জন থাকেন, সিভিল ডিফেন্সের কর্মীরা থাকেন। এবার 500টা কেন্দ্রে শুনানিটা হচ্ছে, এটা যদি বেড়ে 1500টা হয় তাহলে 3 গুণ কেন্দ্রে 3 গুণ কর্মী লাগবে। এবার সেই কর্মী কাকে দিতে হবে? রাজ্য সরকারকে। গণনা কেন্দ্রে বিএলএ থাকবেন, গোলমাল হলে নিরাপত্তার দায়িত্ব রাজ্য সরকারের। সুপ্রিম কোর্ট কিন্তু এই সব কটা কথাই বলে দিয়েছে। এবার এই পার্টটা এটা কিন্তু রাজ্য সরকারের ঘাড়ে চাপছে। রাজ্য সরকারের 1 লাখের কাছাকাছি কর্মী ইতিমধ্যেই এসআইআরে নিযুক্ত রয়েছে। আরও কর্মী দিলে রাজ্য সরকারের কাজকর্ম এবার কীভাবে চলবে একবার ভেবে দেখেছেন? তারপর ফেব্রুয়ারিতে মাধ্যমিক রয়েছে, শিক্ষকরা তারা তো সব বিএলওর ডিউটি করছেন, পরীক্ষার ডিউটিটা করবেন কারা? এটা আরেক সমস্যা। আরও শিক্ষক যদি নির্বাচনের কাজে চলে যান তাহলে বাচ্চাদের পড়াশুনো, পরীক্ষা এগুলোর কি হবে? সব মিলিয়ে সাপের ছুঁচো গেলার দশা হতে পারে। কিন্তু এটাও ঘটনা, এই মাঙ্কিস প বলে একটা বিষয় ছিল না, আপনারা জানেন তো, সেই বাঁদরের থাবা, যে বাঁদরের থাবার কাছে বর চাইলে সেটা পূরণ করে দিত, কিন্তু তার একটা ভয়ঙ্কর সাইড এফেক্ট থাকতো। ওই একজন তার কাছে সেই চেয়েছিল যে আমায় অনেকগুলো টাকা দাও, পরের দিন সকালেই সে দেখলো যে তার বাড়িতে অনেক টাকা নিয়ে সরকারের তরফ থেকে পাঠানো হয়েছে। কি না, তাদের ছেলে পথ দুর্ঘটনায় মারা গেছে, তার ক্ষতিপূরণ হিসেবে তাদের ওই টাকাগুলো দেওয়া হচ্ছে। টাকা এসছে, বর চেয়েছিল, ওই বাঁদরের থাবা বর দিয়ে দিয়েছে, কিন্তু তার বদলে সাইড এফেক্ট কি? ছেলে মারা গেছে। এরও হচ্ছে অনেকটা সেরকম, জানেন তো, এরও কিন্তু সাইড এফেক্ট আছে এবং সেটা বেশ কঠিন। দেখুন, তৃণমূল মামলা করেছে, তৃণমূলেরই সরকার, রায়ের প্রথম কয়েকটা পয়েন্ট ধরে তারা রীতিমতো জয় উদযাপন শুরু করে দিয়েছে, কিন্তু পেছনের পয়েন্টগুলো এগুলোতে কিন্তু ফাঁদও রয়েছে। আর বিপদ কি এইটুকুনি? শুনানিতে প্রতি ভোটারের বক্তব্য শোনার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। মানে প্রতিটি শুনানিতে যতটা সময় লাগছে তার থেকে অনেক বেশি সময় লাগবে, এটাই তো স্বাভাবিক। মানে সার্বিকভাবে গোটা প্রক্রিয়াটাই দীর্ঘায়িত হতে চলেছে। যা যা বলা হয়েছে তার প্রত্যেকটা যদি মেনে চলতে হয়, এটা যে অনেক বেশি সময়ের বিষয় হতে চলেছে এটাকে অস্বীকার করা যাবে না। এদিকে সময় সেটা তো নির্দিষ্ট, সেটাকে তো টেনে বড় করতে পারবে না। দিনের মধ্যে 24 ঘন্টাই আছে, ওটাকে টেনে আপনি 48 ঘন্টা করতে পারবেন না। আর অথচ শেষ সময়সীমা কবে? 14ই ফেব্রুয়ারি তালিকা বেরোনোর। সেদিন যদি তালিকা না বেরোয় সময়ে ভোট করানোটা কঠিন হয়ে যাবে। আর 5ই মে এটা হচ্ছে ডেডলাইন, এর মধ্যে ভোটের রেজাল্টটা অন্তত বেরিয়ে যেতেই হবে, নাহলে সরকারের মেয়াদ ফুরিয়ে নিজের থেকেই রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে। সুপ্রিম কোর্টে গিয়েও তার শুনা হবে না, কারণ সুপ্রিম কোর্ট সংবিধানের ঊর্ধ্বে যেতে পারবে না। এবার সুপ্রিম কোর্টের এই রায়কে হাতিয়ার করে এই কমিশন যদি বলে যে এসআইআর করতে সময় লাগবে, তারা ধীরে সুস্থে পুরো কাজকর্ম যদি শুরু করতে, তাহলে তো অটোমেটিক্যালি আবার দেখা যাবে গোটা ব্যাপারটা রাষ্ট্রপতি শাসনের দিকে এগোচ্ছে। ঝামেলা আছে গোটা ব্যাপারটা, সব কিছুই যে এত সরল এরম ভেবে নেওয়ার কোনো কারণ নেই। আশঙ্কা কিন্তু মনে মনে সবার আছে, এবং এই যেগুলো বললাম এগুলো কষ্টকল্পিত কোনো বিষয় নয়, এগুলো কিন্তু এই রাজনৈতিক দলগুলোর হিসেবের মধ্যেও রয়েছে। ভেতরে ভেতরে সবারই একটা চোরা স্রোত টেনশনের আছে। আর সুপ্রিম কোর্ট তারা কিন্তু এখনও সময় বেঁধে দেয়নি যে এর মধ্যেই শেষ করতে হবে, তাহলে কোনো সম্ভাবনারই ইতি হয়নি, দাঁড়ি টানা হয়নি। হয়তো সেই কারণেই ওই বললাম, ওই ভেতরে ভেতরে যেহেতু টেনশনটা এখন রয়েছে, তৃণমূল কংগ্রেস এখনও ওই আন্দোলনের রাস্তাটা ছাড়েনি। কোর্টের লড়াইয়ে জিতেছে, কিন্তু এই নাগরিক হয়রানির ইস্যুটাকে তারা জিওর মাছের মতো বাঁচিয়ে রাখতে চাইছে।
কোর্টের লড়াইয়ে কার্যত জিতেও রাস্তা ছাড়তে নারাজ তৃণমূল কংগ্রেস। ভোটারদের হয়রানি হচ্ছে, এই বক্তব্যটা যাতে ভোটারদের কানে টানা বাজে সেজন্য সচেষ্ট তারা। তাই দক্ষিণ 24 পরগনার জয়নগরে আগুন জ্বলল। এসআইআর মানে কি? এসআইআর মানে হচ্ছে কি যে মৃত ভোটার সে বাদ যাবে, সে হচ্ছে ভুয়ো ভোটার সে বাদ যাবে, কিন্তু বৈধ ভোটার যারা তাদেরকে আজ হয়রানির মুখে ফেলতে হচ্ছে। পূর্ব বর্ধমানের ভাতারে রাজ্য সড়ক অবরোধ হলো, তাতে কি নিত্যযাত্রীদের হয়রানি হলো না? সপ্তাহের প্রথম কাজের দিনে অফিস টাইমে সাধারণ মানুষকে হ্যারিংয়ে ডাকা হচ্ছে। নির্বাচন কমিশন 2002 সালের লিস্টে নাম আছে, তার সত্ত্বেও হ্যারিং ডাকা হচ্ছে। বাঁকুড়ার ইন্দপুরে রাজ্যের শাসক দল নামলো পতাকা হাতে, রাস্তায় গাছের গুঁড়ি ফেলে শুরু হয় জবাব চাই জবাব দাও স্লোগান। নেতা দিলেন বৃহত্তম আন্দোলনের ডাক। বিজেপি সরকারকে জানাতে চাইছি যে তাদের এই অন্যায় পশ্চিমবঙ্গের মানুষ, সাথে আমার ইন্দপুর ব্লকের মানুষ মানছে না, মানবে না। দক্ষিণ 24 পরগনার কুলপি ও ঝাড়গ্রামে আন্দোলনের আরেক চিত্র। সেখানে আন্দোলনের নামে বিএলওদের ঘিরে বিক্ষোভ, একজনকে রাস্তায় ধরে বিক্ষোভ, আরেকজনের বাড়ি ঘিরে আন্দোলন। হিয়ারিংয়ে হয়রানির অভিযোগে দলবল নিয়ে রাস্তায় নামলেন তৃণমূল বিধায়ক নিজেই। যারা হিয়ারিংয়ের ডাক পেয়েছেন তাদের জন্য হেল্প ডেস্ক, কিন্তু বিক্ষোভের জেরে যারা রাস্তায় আটকে পড়লেন তারা হেল্পলেস। গণেশ কুমারে তিনি ঠান্ডা করে বসে এই মানুষগুলোকে দেখুন হ্যারাস করছে। কেউ নিজের আজকের রুজি রোজগারটা বন্ধ রেখে এসেছে, সে কি খাবে সেই চিন্তা আছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে যখন হিয়ারিংয়ে হয়রানির নামে তাপ উত্তাপ চরমে, তখন বীরভূমে অন্য ছবি। রানা শেখের বিয়ে সোমবার, সঙ্গে হিয়ারিংও। ম্যাডামের ক্লাসে যাওয়ার আগে রানা স্যারের ক্লাসটা সেরে গেলেন। হিয়ারিং শেষে জীবনের নতুন ইনিংসের দিকে এগিয়ে গেলেন রানা। দেখুন, অদ্ভুত একটা বিষয় কিন্তু খেয়াল করার মতো। এই যে চারপাশে আন্দোলনগুলো হচ্ছে, এগুলো এখন কিসের জন্য হচ্ছে? সাধারণ মানুষের হয়রানি, এর প্রতিবাদে তো। এবার যদি একজনের সম্পর্কে সংশয় থাকে, সেই সংশয়টা মানে নিজেদের কোথাও গিয়ে যাচাই করে নেওয়াটাই তো জরুরি। শুধু সংশয়ের বশে কাউকে বাদ দিয়ে দিলে তাহলে তো বৈধ ভোটাররা বাদ যেতে পারে। সেই জন্যই তো এই শুনানি, সেই জন্যই তো এই নথিপত্র যাচাই, এটাও তো ঘটনা। এবার দেখুন, নির্বাচন কমিশনের এই আজকের যদি সুপ্রিম কোর্টের আপনারা দেখেন এই রায়টা, এটা তাদের ধাক্কা আছে। ঠিক তাদের ভুল ভ্রান্তির সম্পর্কে কিছু নির্দেশিকা দেওয়া হয়েছে, যেগুলো তারা করছেন সব ঠিক করছেন না, তাদের পদ্ধতিগত ভুল আছে, এটা হয়তো সুপ্রিম কোর্টের রায় থেকে পরিষ্কার। কিন্তু সুপ্রিম কোর্ট শুনানিটাকে কি বন্ধ করতে বলেছে? বলেনি কিন্তু। অর্থাৎ শুনানিটা কোথাও গিয়ে যে অবৈধ কোনো বিষয় না, সাধারণ মানুষের হয়রানি করার কোনো বিষয় না, হেনস্থা করার কোনো বিষয় না, এটা কিন্তু সুপ্রিম কোর্টের রায় থেকেই পরিষ্কার। কিন্তু সেটাকে দুটো জিনিস একই সঙ্গে একটা রায়কে কেন্দ্র করে হচ্ছে। রায়টার একটা পার্ট, অর্থাৎ এই যে শুনানিটা বৈধ, এটা নিয়ে মধ্যে যে কোনো গণ্ডগোল নেই, এই পার্টটা কেউ বলছেন না। কিন্তু শুনানিটার ফলে যে তাদের এদের যে এই মামলাটায় তৃণমূলের যে লাভ হয়েছে, তাদের দাবি যে মানা হয়েছে, এই পার্টটা শুধু তুলে ধরে এবং তাতে আরও জোর করে যে আমরা ঠিক বলেছিলাম, যা যা বলছিলাম, মানে এই শুনানিটাকে আমরা যে হেনস্থা বলছি এটাও ঠিক বলছি, এটা প্রচার করার জন্য এবং মনে গেঁথে দেওয়ার জন্য আন্দোলনগুলো চলছে। এবং তাতে যে কতটা সাধারণ মানুষের হেনস্থা হচ্ছে সেটাও বুঝুন। রাস্তা বন্ধ হলে তো মানুষের হেনস্থাই হয়। ফলে কেউ কোনো দিক থেকে কিন্তু ছাড় দিচ্ছেন না সাধারণ মানুষকে, এটাই খুব মজার ব্যাপার। আরেকটা মজার ব্যাপার, এই এসআইআর শুরুর পর একটা রসিকতা খুব চালু হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। যারা বাবা মাকে দেখতেন না তারাও এই প্রয়োজনী ম্যাপিং করাতে গিয়ে বাবা মায়ের খোঁজ নিচ্ছেন। শুধু বাবা মা না, ঠাকুরদা ঠাকুমা সবাই স্মৃতিতে ফিরে আসছেন আর কি। কিন্তু এমন একটা অদ্ভুত ঘটনার সাক্ষী এবার থাকা গেল, যেটাও সম্ভবত এটা মজা বলবেন না অভিনব বলবেন, এটা আপনাদের ওপরই ছাড়তে হবে। হরিশ্চন্দ্রপুরের ওয়ারি দৌলতপুরের এক যুবক তার দাদুর কবরের মাটি নিয়ে শুনানি কেন্দ্রে হাজির হয়েছিলেন। দেখুন, কমিশন যে 13 দফা নথি চেয়েছে তাতে কিন্তু কবরের মাটি বা চিতার ছাই এর কোনোটার কথাই লেখা নেই। আসলে ওগুলো প্রমাণ নয়, আর উনি যেটা নিয়ে এসছেন সেটাও প্রমাণ নয়। তাহলে ওটা কি? কিছুটা প্রতিবাদ, কিছুটা অভিমান। অভিমান করার অধিকার দেখুন সব্বার রয়েছে,
কিন্তু প্রতিবাদ সেটারও অধিকার রয়েছে। এবার তার প্রতিবাদের কারণ কি? তার বাড়ির একাধিক লোককে এরকম শুনানিতে ডাকা হয়েছে, আমাকেও ডাকলো, এরকম একটা জায়গার থেকে হয়তো তার অভিমান হয়েছে। কিন্তু মুশকিল হচ্ছে এই আমাকেও বলে কোনো বস্তুত ওই নির্বাচন কমিশনের যে পদ্ধতি শুনানিতে ডাকা বা প্রশ্ন তোলার তার মধ্যে নেই। যেরকম মন্ত্রী তাজমুল হোসেন, তিনিও হরিশ্চন্দ্রপুরে আজ ধর্নায় বসে পড়েছিলেন, কারণ কমিশন তাকেও শুনানির নোটিশ পাঠিয়েছে। তিনি 3 বারের বিধায়ক, মন্ত্রী, তবুও তাকে নতুন করে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। মন্ত্রীর যদি অভিমান হয় হয়তো সেটাও অন্যায্য নয়, কিন্তু মুশকিল হচ্ছে নিয়মটা সকলের ক্ষেত্রে এক। এবার এই বিষয়গুলো এড়ানো যেত কি করে? হয়তো যে যে জায়গাগুলো সম্পর্কে সংশয় আছে সেই সংশয়গুলো আরও বেশি করে, যেগুলো এই ধরনের বিষয় যেগুলো দেখে হয়তো লোকেরই মনে হবে এটা কি করে হয়, যে লোকটা এই এতগুলো নির্বাচন জিতেছে, এতদিনের বিধায়ক, তার ক্ষেত্রে এটা কোত্থেকে এলো, এটা লোকে ভাবতে পারেন। সুতরাং এই বিষয়গুলো উনি মন্ত্রী বা বিধায়ক বলে না, যে কোনো লোকের ক্ষেত্রেই হয়তো বিএলওদের দিয়ে প্রাথমিক ক্ষেত্রে বহু কিছুই পরীক্ষা করিয়ে নিয়ে দেখা যেত। মানে দেখুন, যদি সত্যি আলটিমেটলি এই শুনানিতে জটিল বিষয়গুলোই ডাক পেত তাহলে হয়তো লোকের কিছু বলার থাকতো না। কিন্তু এই শুনানিগুলোতে বহু ছোটোখাটো বিষয়, সেগুলো যদি ঢুকে পড়ে তখন কিন্তু লোকের কাছে এই প্রচারটা হওয়াটা অনেক মানে স্বাভাবিক হয়ে যাবে। এবং একটা ক্লাসিক্যাল ওয়ে অফ কমিউনিকেশন আছে, অর্থাৎ লোকের মুখে মুখে যে বিষয়টা ছড়ায় সেটা কিন্তু এক্ষেত্রে ছড়াবে। সবসময় যে তৃণমূলকে বলতে হবে সেরকমও নয়, একজন আরেকজনকে বলবেন এই কারণে হয়রান হতে হচ্ছে, এই জন্যই এত সামান্য কারণে আমাকে ডাকা হলো। লোকে ভাববেন কি ইচ্ছাকৃতভাবে হয়তো তাহলে এই যে হয়রানির অভিযোগটা উঠছে সেটা বোধহয় ঠিক। এই যে সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাস, যিনি ওই তৃণমূল প্রার্থীকে হারিয়েই আবার তৃণমূলে চলে গেছিলেন, তিনিও নোটিশ পেয়েছেন। এবার তিনি কোন দলে সেটা নিয়েই দ্বন্দ্ব কাটেনি, এবার জানা গেল তারা কতজন ভাই বোন সেটা নিয়েও নাকি দ্বন্দ্ব রয়েছে। এবার বায়রন জানিয়েছে যে তার বাবার 5 সন্তান, তাতে কোনো সমস্যা নেই। সমস্যা কোথায় জানেন? এক বাংলাদেশিও নাকি তার বাবাকে বাবা সাজিয়ে দিয়েছেন, তাই জন্য কমিশন ডেকে পাঠিয়েছে। এবার বায়রনকে শুনানিতে গিয়ে প্রমাণ সহ জানাতে হবে তারা কে কে ভাই। ভাবুন একবার, এই ব্যাপারটাকে আপনি কীভাবে দেখবেন? একজন বাংলাদেশি যে একজন বিধায়কের বাবাকেও ছাড়ছে না, এটা তো পরিষ্কারভাবে ধরা পড়ছে। সেক্ষেত্রে আমি আপনি কোন চান? শুধু এটাকে আপনি শুনানিতে না ডেকে যাবেন কোথায়? আরেকজন স্বনামধন্যদের নাম বলছি আর কি, বীরভূমের জেলা সভাধিপতি কাজল শেখ, শুনেই চমকে উঠেছেন তো, তিনিও নোটিশ পেয়েছেন, তিনিও শুনানিতে যাবেন। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীও নোটিশ পেয়েছেন, তিনিও হাজির দেবেন। এবং কাল হাজিরা দেবেন ক্রিকেটার মোহাম্মদ সামিও। মানে মোদ্দা কথা হচ্ছে লাইনে অনেক কেষ্ট বিষ্টুকেই দাঁড়াতে হচ্ছে। এবার সঙ্গে সঙ্গে একটা কম্পারেটিভ স্টাডি তো নিশ্চয়ই সবার সামনে চলে আসবে। বিজেপির নেতাকর্মীরাও কি এইভাবে ডাক পেয়েছেন? দেখুন, সুভাষচন্দ্র বসুর প্রপৌত্র চন্দ্রকুমার বসু ডাক পেয়েছেন, তিনি একবার বিজেপির প্রার্থী হয়েছিলেন। ফলে এখন তার সঙ্গে গেরুয়া রাজনীতির খানিকটা দূরত্ব থাকলেও হয়তো অতীত পরিচয় এখন এসআইআর খুঁজে বেড়াচ্ছে। ফলে এক্ষেত্রে তার অতীত পরিচয়টা যদি গ্রাহ্য করেন তাহলে তাকে বিজেপির লোক বলেই ধরতে হবে। কিন্তু এটা বাদ দিয়ে এখন অবধি বিরাটভাবে বিজেপির কোনো বলার মতো বড় নেতা মন্ত্রী এরা কেউ ডাকটাক পাননি আর কি। এটা তৃণমূলের প্রচারের হাতিয়ার হতে পারে। এবার সুপ্রিম কোর্টের রায়ে একটু তার মানে বেলাইন হতে হওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে বিজেপির। হয়তো মানে তৃণমূল একটু বেশি মানে তারা উৎসব করার সুযোগ পেয়ে গেছে, বিজেপি সেটা হারিয়েছে, কিন্তু লাইন থেকে সরেনি। তারাও কিন্তু তাদের হয়তো মানে কেসটা কী দেখুন, গোটা বিষয়টাকে কেন্দ্র করে এখন অবধি যা যা বললাম সবই আন্দোলনের মাধ্যমে বিজেপি বিরোধী বিষয়গুলোকে মানুষের মাথায় গেঁথে দেওয়ার চেষ্টা করছে তৃণমূল, সফলও হচ্ছে।
যা যা পাচ্ছে সমস্ত বিষয় নিয়ে আন্দোলন, সে হেনস্থা হোক, শুনানি হোক, বিএলএদের ভেতরে থাকা হোক, সব কিছু সেটা নিয়ে তারা এমন লেভেলের তারা আন্দোলন করছেন যে লোকে সেখান থেকে চোখ সরাতেও পারছেন না, নজরে তো ঠিক পড়ে যাচ্ছে। এবার রাজনীতিতে কেউ তো কাউকে ফাঁকা জমি ছাড়েন না, তাহলে তো ওয়াক ওভার দেওয়া হয়ে গেল, মাঠে যদি আরেকটা পক্ষ না থাকে অন্য দল তো এমনিতেই জয়ী হয়ে যাবে। সুতরাং বিজেপিরও দরকার ছিল যে এই গোটা প্রক্রিয়াটার মধ্যে একটা আন্দোলনের আবহাওয়া তৈরি করা, আন্দোলনে থাকতে হবে আর কি, সোজা কথা, এসআইআর কেন্দ্রিক আন্দোলনে। কিন্তু এসআইআর কে নিয়ে আন্দোলন করলে সেটা তো এসআইআর বিরোধিতা হয়ে যাবে, সেটা তো তাদের আবার তাদের যে স্ট্যান্ড পয়েন্ট আছে তার বিরোধী হয়ে যাবে। তারাও তাই জন্য অনেক ভেবেচিন্তে একটা রাস্তা তো খুঁজে পেয়েছে, ফর্ম 7 সেই রাস্তার নাম। আজ ফর্ম 7 জমা দেওয়ার শেষ তারিখ ছিল। এবার বিজেপি কর্মীরা এর আগের দিনও তারা গিয়ে হাজির হয়েছিলেন ফর্ম 7 জমা দিতে। এই ফর্ম 7 জমা দিতে তারা অনেক ফর্ম 7 নিয়ে যাচ্ছেন, নিয়ম বিরুদ্ধ কাজ করছেন, সেগুলো যদি জমা না নেওয়া হচ্ছে তাহলে তারা আন্দোলন করছেন, এই বক্তব্য তো শোনা গেছিল। এবার সেটা যে নিয়ম বিরুদ্ধ নয়, তারা যে পারেন, এটা কারোর যদি সংশয় থাকে কোনো একজন বিএলএ সব গুছিয়ে নিয়ে যেতে পারেন, এরকম তাদের দাবি ছিল। তো এবং তার থেকেও বড় কথা ছিল এই টানাপোড়েনে 4 দিন আগেই ফর্ম 7 জমা দেওয়ার শেষ তারিখটা পেরিয়ে যাচ্ছিল, তারা আবেদন করেছিলেন এবং আলটিমেটলি এই ফর্ম 7 কিন্তু দেখা গেছে ঘটনাচক্রে জমা দেওয়ার তারিখটাই বাড়িয়ে 19 অবধি করা হয়েছিল। তখন আবার তৃণমূল অভিযোগ করেছিল যে বিজেপিকে সুবিধে করে দিতে এই ফর্ম 7 জমা দেওয়ার এই তারিখটা বাড়ানো হয়েছে। তো বাড়ানোর অভিযোগ সেটা তৃণমূল করে দিয়েছিল, কিন্তু তার কেন্দ্র করে বিজেপি যে আন্দোলনটা করবে সেইটাকে রোখার জায়গাও কিন্তু তৃণমূল করে ফেলেছিল। অর্থাৎ এক্ষেত্রে আবার বিজেপির উদ্যোগে তারা খালি জমি ছাড়তে রাজি হয়নি, মাঠ খালি দেয়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল কর্মীরা যথারীতি এই কদিন ডিজে বানিয়ে শুনিয়ে দিয়েছেন, শেষ দিনেও তাই। এবং যেটা দেখে কি মনে হচ্ছে জানেন, এখন তো ডিজে বাজিয়ে শুনিয়েছে, এরপরে কিন্তু বড় রক কনসার্ট হতে পারে। কারণ বিজেপি ফর্ম 7 জমা দেওয়ার সময়সীমা বাড়ানোর জন্য আবার আবেদন করে দিয়েছে, বুঝতে পারছেন? ইলাস্টিকের মতো গোটা ব্যাপারটা কিন্তু এগোচ্ছে, টানাটানি হচ্ছে আর কি। এবং কেউ কাউকে, মোদ্দা কথা হচ্ছে কেউ কাউকে বিনা যুদ্ধে, বিনা আন্দোলনের প্রতিবাদে আন্দোলন বা আন্দোলনের বদলা আন্দোলন, আন্দোলন দিয়ে আন্দোলনের পথ আটকানোর চেষ্টা, এইটা চলছে। বিজেপি গোটা রাজ্যে একটাও ফর্ম 7 জমা করেছেন কি করেননি সেটা তো পরের কথা, কিন্তু প্রশ্ন হচ্ছে ফর্ম 7 জমা করা আদৌ কি বিজেপির উদ্দেশ্য, নাকি তারা এই ফর্ম 7কে হাতে ধরেই আসলে আন্দোলনের ময়দানে পাটা রেখে দিতে চেয়েছে? কারণ বিজেপি কর্মীদের মধ্যে কিন্তু একটা নাছোড় ভাব লক্ষ্য করা গেছে এই ফর্ম 7 জমা দেওয়াকে কেন্দ্র করে। মানে তাদের এটাকে নিয়ে যত বেশি বাধা দেওয়া হয়েছে, যত বেশি তারা হেনস্থা হয়েছেন, যত বেশি ডিজে বেড়েছে, প্রতিবন্ধকতা এসছে, তাদের মধ্যে কিন্তু ওই বিনা যুদ্ধে মাঠ না ছাড়ার একটা নাছোড় ভাব আর কি, এটা লক্ষ্য করা গেছে। এটা কিন্তু বিজেপি নেতাদের আর কিছু না হোক আশ্বস্ত করবে ওই আগামী ভোটের জন্য। আমি সবসময় উদারতায় বিশ্বাস করি না, আমরা সবাই আইনকে শ্রদ্ধা করি, গণতন্ত্রে বিশ্বাস করি, কিন্তু যেখানে যেখানে এরা বেশি লাফালাফি করবে, শান্তি সম্প্রীতি শৃঙ্খলা বজায় রেখে এবার রবীন্দ্রসঙ্গীতের সাথে একটু ডিজেও বাজবে। আসানসোল, দুর্গাপুর, ব্যারাকপুর, চুঁচড়ো, মগরা, মুর্শিদাবাদ, তালিকাটা বেশ লম্বা, দিকে দিকে সাথে সংঘাত। কি কাজে লাগে এই ফর্ম 7? নির্বাচন কমিশন বলছে খসড়া তালিকাতেও যদি কোনো ভুয়ো বা মৃত ভোটারের নাম থেকে যায় তাহলে ফর্ম 7 জমা দিয়ে তা বাতিল করা যায়। তৃণমূলের অভিযোগ, বিজেপি খসড়া ভোটার তালিকায় থাকা অনেক বৈধ ভোটারের নাম ফর্ম 7 জমা দিয়ে কাটতে চাইছে, বড় অংশই তাদের ভোটার। ভাবছে শেষ মুহূর্তে মানুষের নাম বাদ দেবো, আচ্ছা করে একটু ডিজের বার্তা চালিয়ে দেবেন, কার্যকর্তাকে শুনিয়ে দেবেন। তাই ইআরও অফিসে বিজেপি নেতাদের গাড়ি দেখলেই ঘিরে ধরলেন তৃণমূল কর্মী সমর্থকরা, চরমে উঠল সাথে সংঘাত। কোথাও আবার ফর্ম কুটি কুটি করে ছিঁড়ে ফেলা হলো, কোথাও ফর্ম আগুনে জ্বলে ছাই,
কোথাও কোথাও আবার দুপক্ষই ভোটের আগে বুঝিয়ে দিল হাতাহাতিতে তাদের ফর্ম এখন থেকেই তুঙ্গে। মমতা ব্যানার্জি তার গুন্ডা বাহিনীকে দিয়ে এসআইআর স্তব্ধ করতে চাইছেন। ফর্ম 7 আমরা কিভাবে জমা দেব? জ্বালিয়ে দেওয়া হয়েছে, ছিঁড়ে দেওয়া হয়েছে। এখন প্রশ্ন, শুধুই কি অভিযোগ নাকি ফর্মে নাম কাটার আবেদন সত্যিই আছে? আমাদের ভোটারদের, তৃণমূলের ভোটারদেরকে ওরা নাম দিচ্ছে, দেখে নিন, নট ইন্ডিয়ান সিটিজেন বলে। এইভাবে একই কমপ্লেন দিয়ে আজকে এরা ফর্ম জমা দিতে চেয়েছিল। বাঁকুড়া তৃণমূল বিধায়ক আবার কাগজ দেখাতে নারাজ। রহস্যের মোড়কে বলছেন এখন নয়, সময় মতো সব ফাঁস করবেন। নিশ্চয়ই প্রমাণ আছে বই কি, তাহলে লড়ছি কি রাস্তায় লড়ছি, আপনাদের টিভিতে আমরা সবাই বলছি। ফর্ম জমা দিতে না পেরে চুঁচুড়ার বিজেপি কর্মীরা আবার এসডিও অফিসে বিছানা বালিশ নিয়ে অবস্থানে বসেন। বাংলায় অশান্তি ক্রিয়েট করছে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি। 2026-এর নির্বাচন একটি অবৈধ ভোট রেখে করা যাবে না। 7 নম্বর ফর্ম নিয়ে এই সংঘাত ভোটের দিনগুলোর ওয়ার্ম আপ নয় তো? দেখুন, তৃণমূল একটা কাজ করতে বলেছিল আর আরেকটা কাজ করতে বারণ করেছিল। কি করতে বলেছিল? বলেছিল ডিজে বাজাতে। কেন? আজ তো উত্তরটা মিলল। দিনভর বিভিন্ন জায়গায় ডিজের তালে তালে খেলা হলো। খেলা বলে খেলা। এবার ডিজের সাউন্ড হয়তো মিউট ছিল, কিন্তু মারধরের শব্দগুলো ওগুলো কিন্তু উচ্চস্বরে বেজেছে। আর কোন কাজ করতে বারণ করা হয়েছিল? বলা হয়েছিল পিকনিক করবেন না। কেন? কারণ এসআইআরের কাজে দলকে পথে নামাতে হতো। পথে নেমেছে এবং পথে নেমে হাওয়া খেয়ে ওই ডিজের স্বরে শুধু নাচ গান করে পিকনিকের মেজাজে থাকেনি, বরঞ্চ কাজের মেজাজে থেকেছে। ফলে তৃণমূলের আজকের দিনটা কিন্তু ভালো গেছে। কাজ সবাই যে যাকে যা দেওয়া হয়েছিল, সে সুপ্রিম কোর্টের থেকে শুরু করে এই রাস্তায় ডিজে বাজানো অবধি সব কাজ ঠিকঠাক হয়েছে। কিন্তু উল্টো দিকে পরপর 2 দিন 2টো ধাক্কা। আজকেরটা সুপ্রিম কোর্টে, সেটার মোকাবিলা না হয় বড়রা মানে কেন্দ্রীয় নেতৃত্ব করবেন, কিন্তু গতকালেরটা বেশি ধাক্কা বোধহয় গতকাল সিঙ্গুরে খেয়েছে। সিঙ্গুরের মাটিতে এর আগে তৃণমূলের তরফে সর্ষের চাষ হয়েছিল। সিঙ্গুর বাস্তবে সর্ষের ফুল দেখে নিয়েছে। না শিল্প না কৃষি, কোনোটাই হয়নি। এবার সেই ফাঁকা জমিতে বঙ্গ বিজেপির নেতারা গাড়ি শিল্পটা প্রায় পাকা করে ফেলেছিলেন। অনেক নেতা তো আবার একদম টাটাকেই ফিরিয়ে এনেছিলেন। খেয়াল করে দেখুন সাম্প্রতিককালের ঘোষণাগুলো, আনুষ্ঠানিক ঘোষণাটা যেন শুধু বাকি ছিল এবং এমন ভাব করা হচ্ছিল যে ঘোষণা করতে প্রধানমন্ত্রীই আসছে। এই প্রচারটাকেই তো তুঙ্গে নিয়ে গেছিলেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা। এমনকি প্রধানমন্ত্রীর পৌঁছানোর পরেও মঞ্চ থেকে ভাষণের সময় পারলে মৌ চুক্তিটাও সেরে ফেলেছিল বঙ্গ বিজেপি। কিন্তু তারপর কি হলো? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মৎস্যজীবীদের দুরবস্থা আর হুগলির পাট শিল্প নিয়েই তো বেশি উদ্বেগ প্রকাশ করলেন। কোথায় গাড়ি শিল্প, কোথায় বাড়ি শিল্প, আর কোথায় পাট শিল্প? প্রধানমন্ত্রী তার ভাষণে সিঙ্গুরের শিল্প সম্ভাবনা নিয়ে একটা শব্দও খরচ করেননি। আর যে তাতে তো টাটার নামটা আসেইনি। কেন? দেখুন, প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পর স্বাভাবিকভাবেই বঙ্গ বিজেপির নেতাদের হতাশ হওয়ার কথা। বঙ্গ বিজেপি হয়তো সেটা প্রকাশ করতে পারছেন না হতাশাটা, কিন্তু এখানেই পরের অঙ্কটা। একটা কথা বলুন তো, তাদের কি সত্যি হতাশ হওয়ার কারণ আছে? তারা তাদের ভাবনা চিন্তা এবং প্রধানমন্ত্রীর ভাবনা চিন্তার মধ্যে কতটা ফারাক, এটা বোধহয় বঙ্গ বিজেপির নেতাদেরও একটুখানি ভেবে দেখা উচিত। কেন বলছি? ঠান্ডা মাথায় চিন্তা করুন। সিঙ্গুরের জমিতে চাষাবাদ কি হয়েছে? 955 একরের মধ্যে মাত্র 260 একরেই চাষ করাটা সম্ভব হয়েছে। ওটা তো আগেও হচ্ছিল। তার মানে শিল্পও হয়নি, কৃষিও হয়নি। এখানেই বঙ্গ বিজেপি ভোটের চাষ করতে লাঙল কাঁধে নেমে পড়েছিল, অথচ সিঙ্গুরে কোনো কিছুর না হওয়ার দায়টা কাদের ছিল? তৃণমূলের। বঙ্গ বিজেপি দায়িত্ব নিয়ে সেটা ভুল প্রমাণ করার দায়িত্বটা, মানে ওখানে শিল্প হয় না, হয়নি, এটা হওয়া উচিত, এই বিষয়টা প্রধানমন্ত্রীর ঘাড়ে দিতে চেয়েছিল। কিন্তু কেন এই জায়গাটা এড়িয়ে গেলেন? সার সত্যটা ভেবে দেখুন। বঙ্গ বিজেপির নেতারা যেটা চাইতে পারেন, তারা সবই চাইতে পারেন, কোনো অসুবিধে নেই।
ওখানে টাটার কারখানা করতে পারেন, বিল্ডার কারখানা করতে পারেন, যা খুশি তাই করতে পারেন। কিন্তু প্রধানমন্ত্রী তিনি কি ইচ্ছে মতো আলটপকা কোনো মন্তব্য করে দিতে পারে? তিনি জানেন টাটা কেন, কোনো সংস্থাকে এইভাবে ওখানে ফিরিয়ে আনাটা সহজ নয়। আদালতে নির্দেশিত রয়েছে টাটাকে অন্তত 800 কোটি টাকা মেটাতে হবে রাজ্য সরকারকে। যদি তর্কের খাতিরে ধরেও নি যে বিজেপি বাংলা জয় করলো, আরে এখন তারা বলে বেড়াচ্ছেন যে তৃণমূলের এত এত টাকা তারা ধার ঠার করে রেখেছে, দেনার দায় ডুবিয়ে রেখেছে, সেটা তো তাদের মেটাতে হবে এমনিতেই। তার ওপর কোন সরকার ওই একটা জায়গাকে মাথায় রেখে নিজেদের ইগোটাকে স্যাটিসফাই করার জন্য এই 800 কোটি টাকা মেটাতে যাবে? কেন ফের একটা বিতর্কিত জমিতে নতুন শিল্প করবে? এবার তার মধ্যে আবার দেখুন, এটা তো শুধু ওই অত টাকা গুণাগার দেওয়া না, তার মধ্যে কারখানার জমিতে এখনও যা কংক্রিট, ইট পাথর সব রয়েছে, সেগুলোকে সরানোর খরচটাও তো বিরাট। কে খরচ করবে এত? কেনই বা করবে? তার বদলে অন্য জায়গায় অনেক সহজে বড় শিল্প হয়ে যেতে পারে। এটা তো প্রথম থেকেই বারবার তো এই আলোচনাটাই এসছিল। এবার কোনো একটা জায়গায় যদি বড় শিল্প তৈরি হয়, তার যাবতীয় সুফল বা তাদের নিজেদের ওই শিল্প আনার যে প্রতিশ্রুতি, সেটা তো পূরণ হয়ে যাবে। সেটা সিঙ্গুরে হলো না অন্য কোথাও হলো, কী এলো গেল? দেখুন, বছরখানেক আগে রাজ্য সরকার একবার ওই 500 কোটির ওয়্যার হাউস শিল্প করবে বলে শোনা গেছিল, ওই পর্যন্তই তো। সিঙ্গুর তো তৃণমূলের কাছেও একটা বড় জয়স্থল ছিল, ওটাকে সামনে রেখেই তো ক্ষমতা এসেছিল। কিন্তু তারপরেও তারা ওখানে অন্য কিছু করার চেষ্টা করেনি কেন? কারণ তারা জানে যে সিঙ্গুরের লাভের ফসল তো ঘরে ঢুকে গেছে। ফের ওখানে শিল্পের জন্য মাটি করতে গেলে উল্টো কেউ উঠে বেরিয়ে আসবে। এই সার সত্যটা তো সম্ভবত প্রধানমন্ত্রীও জানেন, তাই তিনি সেটাই বললেন যেটা বলার কথা ছিল এবং যেটা বাস্তবসম্মত। আর সেটা বললেন না যেটা ওখানে হওয়ার নয়, সেটাই হচ্ছে বাস্তব। কোর্টও আমাদের দাবি সমর্থন করেছেন এবং কৃষকদের জমি অধিগ্রহণ জোর করে করা যাবে না, এই আইনটাই আমরা বদলে দিয়েছি। আপনারা 26-এ নরেন্দ্র মোদীর সরকার গঠন করুন বাংলায়, টাটাকে আমরা ফিরিয়ে আনবই, এই সিঙ্গুরের মাটিতে আনবো। আনা হবেই, কিন্তু কিভাবে? সুকান্ত মজুমদাররা অপেক্ষায়। বঙ্গ বিজেপির ঘোষণার পরেও সিঙ্গুর অপেক্ষায় ছিল। আসলে অপেক্ষাটা তৈরি করেছিল বঙ্গ বিজেপি। প্রধানমন্ত্রী এলেন, দেখলেন, জয় করলেন, কিন্তু সিঙ্গুরের শিল্প না, একটা কথাও বললেন না। আজকে সকাল থেকে যেন একটা চিত্রনাট্য তৈরি হচ্ছিল, প্রধানমন্ত্রী এসে যেন সিঙ্গুরকে উদ্ধার করে দেবেন। বাংলা থেকে ন্যানো বিদায়ের 18 বছর পর আবার প্রধানমন্ত্রী মঞ্চে থাকাকালীনই শুভেন্দু অধিকারী বলে দেন, বাংলায় টাটা বাধা পাওয়ায় তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর রাজ্যে টাটাকে বরণ করেছিলেন। অতএব প্রয়াত রতন টাটাজি এখানে যখন কারখানাটা জোর করে তুলে দেওয়া হলো, সেদিন বলেছিলেন আমি ব্যাড এমকে ছেড়ে গুড এমের কাছে চলে গেলাম। সেই দিন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন আজকের আমাদের লোকপ্রিয় প্রধানমন্ত্রী। অর্থাৎ আমরা সবাই আজকে গুড এমের বক্তব্যই শুনব। কিন্তু প্রধানমন্ত্রী সচেতনভাবেই শিল্প সম্ভাবনাকে আইন শৃঙ্খলার প্রশ্নে ঝুলিয়ে দিলেন। आपको एक और बात याद रखनी है, बंगाल में उद्योग तभी लगेंगे, निवेश तभी आएगा जब यहां कानून व्यवस्था बेहतर होगी। সিঙ্গুর নিয়ে একটি শব্দ নেই, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আন্দোলনটা, সেটা কিন্তু শিল্পের বিরুদ্ধে ছিল না। আশার ফানুস এমনভাবে ওড়ানো হয়েছিল, স্বাভাবিকভাবেই সভার পর রোখা গেল না হতাশাও। আমরা তো আশা করেছিলাম, এখনো তো সময় আছে বিধানসভার, আরও তো জনসভা হবে, আমরা আশায় রইলাম। আশা হতো পুরোটা নয়, একটু হলে বুঝলাম, শুনতে চেয়েছিলেন শিল্প, সেটাই তো হয়তো অনেক তো আশা করে এসেছিলাম। কোনো শিল্প তৈরি থাকলে উনি বেচে দিতে ভালো পারবেন। যেমন সিঙ্গুরের একটা স্বপ্ন ছিল, রাজনাথ সিং আর তথাগত রায়কে দিয়ে ওটা বেচে দিয়েছিলেন, তেমনি এখন কোনো শিল্প হলে উনি বেচে দিতে পারবেন, কিন্তু প্রধানমন্ত্রী কোনো শিল্প তৈরি করতে পারবেন না। মুখ্যমন্ত্রীর সাথে এই জায়গায় ওনার দারুণ মিল আছে। প্রধানমন্ত্রী এখানে শিল্প করতে আসেনি, দিদিও এখানে শিল্প করতে আসেনি। দিদি এখান থেকে শিল্প উঠিয়ে একটু আগে বললাম। এই যে বিজেপির একটা অংশ, সিপিএম, কংগ্রেসের একটা অংশ খুব নাচানাচি করলো, প্রধানমন্ত্রী বলতে পারেননি একটাই কারণে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনটা ছিল কৃষি জমি
রক্ষার অধিকার। সুতরাং বুঝতেই পারছেন, সবার বক্তব্য শুনলে কারোরই সিঙ্গুর নিয়ে বিশেষ কিছু বলার নেই। সিঙ্গুর বিষবাও জলে। সিঙ্গুরের শিল্পের সম্ভাবনা নিয়ে কেন কেউ কিছু বললেন না, এমনকি প্রধানমন্ত্রীও বললেন না, তার সম্ভাব্য কারণগুলো এবার পরিষ্কার।